শশীবাবু সেদিন তাদের গ্রামে সবার প্রথম হেলিকপ্টার নিয়ে যায়। এর আগে এই গ্রামে কেউ কখনো হেলিকপ্টার দেখেনি। মধুপুর গ্রামে থাকে শিউলি। শিউলি শশীবাবুর স্ত্রী। শশীবাবু ভীষণ ভালো লোক, তিনি ভীষণ দয়ালু। তার ঘর থেকে কেউ কখনো খালি হাতে ফিরে আসে না। এই নাও, এ মাসের সবার রেশন আমি তুলে রেখেছি, সবাই নিয়ে যাও। এরপর কারো যদি কিছু কম পড়ে আমায় জানিও, আমি ব্যবস্থা করে দেব। সবাই তাই মনে করে শশীবাবু এত দান ধ্যান করে, তাই হয়তো তার সম্পত্তিতে কখনো কোনো অভাব পড়ে না। শশীবাবু ভীষণ বড় লোক, তবে তিনি দান ধ্যানও করেন মন খুলে। শশীবাবু এত ভালো, তবে তার স্ত্রী শিউলি তার থেকে একদমই বিপরীত। শিউলি ভীষণ অহংকারী ও বদমেজাজি। কি গো তুমি সারাদিন দান ধ্যান করেই পড়ে রয়েছো, আমার কথা তো একটু চিন্তা করবে নাকি? তোমাকে তো আমি বলে রেখেছি আমার ভাইয়ের বিয়ের আর 2 মাস হয়েছে। আমার এবার কিন্তু একটা বিদেশ থেকে হীরের হার চাই। হীরের হার না হলে কিন্তু আমি অন্ন জল ত্যাগ করে দেব। আচ্ছা শিউলি, এটা একটা কথা হলো? তোমার এত কিছু রয়েছে, আবার তোমার হীরের হার দরকার? আর বিদেশ যাওয়া কি চারটিখানি ব্যাপার? আমি কি বিদেশ কি করে যাব আমি এখন? তুমি তো জানো এখন আমাদের এখানে কোনো কিছুই নেই। বিদেশ গেলে আমি 4-5 মাসের আগে আর ফিরে আসতে পারবো না। আর তোমার ওই হিরে হারও তোমার ভাইয়ের বিয়েতে পড়া হবে না। আমি কি উড়ে যাব বিদেশ? দেখো, উড়ে যাবে কি হেরে যাবে আমি যাই না, কি করে যাবে যাও, আমার হিরের হার চাই। শশীবাবু তার স্ত্রীর চরিত্র খুব ভালো করেই জানে। তিনি জানেন এই হিরের হার না পেলে তার বউ সত্যি সত্যিই হয়তো অন্ন জল ত্যাগ করে বসবে। তাই আর কোনো উপায় না পেয়ে তিনি পরের দিন সত্যি সত্যিই একটা হেলিকপ্টার ভাড়া করে আনেন। সাবধানে যাও, সাবধানে গিয়ে আমার মালাটা তাড়াতাড়ি নিয়ে এসো। আর সব থেকে সুন্দরটা দেখেই কিন্তু আনবে। তুমি ফেরো না ফেরো আমার মালা কিন্তু চাই। শশীবাবু সেদিন তাদের গ্রামে সবার প্রথম হেলিকপ্টার নিয়ে যায়। এর আগে এই গ্রামে কেউ কখনো হেলিকপ্টার দেখেনি। ও দিদি, তোমার কাছে একটু দরকারে এসেছিলাম। শোনো না, তোমার যে ওই হলুদ রঙের শাড়িটা, ওটা আমায় একটু দেবে? কাল আমার বোনের বিয়ে রয়েছে, আমি সেখানে পরে যেতাম। বলিস তুই এসব? তুই জানিস না আমি আমার জিনিস কখনো কাউকে দেই না। আমার জিনিস কেউ হাত দিলে ও জিনিস আমি আর পরতে পারি না। আর তুই ভাবিস কি আমার জিনিস পরলেই কি তুই আমার মতো সুন্দরী হয়ে যাবি? যা এখান থেকে, আমি আমার জিনিস কখনো কাউকে দেই না। এর কয়েকদিন পর জমিদার বাড়িতে এক সাধু বাবা আসে। উফ, কি গরম পড়েছে, গরমে প্রাণটা চলেই গেল। এখানে একটু বসি। কে আছো ঘরে? একটু আমায় জল খাওয়াও। কে আপনি? মা, কথা বলা নেই, কিছু নেই, আপনি আমার ঘরে দৌড়ে এসে বসেছেন? আপনার তো অনেক বড় সাহস। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। ভীষণ তেষ্টা পেয়েছে মা, গরমে আর আমি চলতে পারছি না, আমায় একটু জল খাওয়াও মা। আপনি বলেন কি? আমি নিজের জলটাই কখনো নিজে নিয়ে খাই না, আর আমি আপনাকে জল খাওয়াবো? আপনার মনে হয় আমি আমার সুন্দর হাত দিয়ে আপনাকে জল এনে দেবো? আপনি বেরিয়ে যান এখান থেকে। তুমি আজ আমায় অপমান করলে। তোমার এই সুন্দরের অতিরিক্ত অহংকার, এই অহংকারে তোমার একদিন পতনের কারণ হবে, এই আমি বলে দিয়ে গেলাম। এই বলে সাধু বাবা শিউলিকে অভিশাপ দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ধুর, আজ এমনি কাজের লোক আসেনি, কোনো কাজ হয়নি, আমার খাওয়া হয়নি, আমার ফেস প্যাক লাগানো হয়নি, আর কোত্থেকে এসব উটকো লোক এসে ঝামেলা করছে। এই 2 দিন হয়ে গেল লতা কাজে আসছে না, ব্যাপার কি? ও কি ভেবেছে আমি এগুলো কাজ করবো নাকি? না, আজ ওর বাড়ি যেতেই হবে। যা নোংরা ওই বস্তিটা, কি করে যাব? তো না গেলেও তো হবে না, এই ঘরের কাজ, আমার রান্না, এগুলো হবে কি করে? না, আজ একটু নাকে মুখে রুখতেই হবে। এরপর শিউলি তাদের কাজের লোক লতার বাড়ি চলে যায়। এ কি বৌমনি, তুমি এখানে এসেছো? আমার এই গরিবের ঘরে তুমি এসেছো? বসো বসো বসো। তুমি আমাকে খবর দিতে। আমার না 2 দিন থেকে ভীষণ শরীরটা খারাপ, তাই আমি যেতে পারিনি। লতা, তুই তো বললি তোর 2 দিন থেকে শরীর খারাপ, তো তুই এত সুন্দর হলে কি করে? বৌমনি, আসলে আমার 2 দিন থেকে ভীষণ শরীর খারাপ, কিন্তু ওষুধ কেনার তো আমার কাছে পয়সা নেই।
আমি এক সাধু বাবা আমার ঘরে এসেছিল, তাকে আমি মন ভরে খাইয়েছি। তাই তিনি আমায় যাওয়ার সময় বলে দিয়ে গেছেন, ওই যে জঙ্গলের একটা মাঝ বরাবর যে পুকুরটা রয়েছে, সেখানে গিয়ে যদি দুটো ডুব দেওয়া যায় তাহলে শরীরের সমস্ত রোগমুক্ত হওয়া, সুন্দরও হওয়া যায়। তাই নাকি? এমন পুকুর রয়েছে আমি জানতাম না তো। কোথায় রে পুকুরটা? বৌমনি তুমি কেন, বৌমনি তুমি কি যাবে ওই পুকুরে? কি যে বলিস লতা, তো কি মনে হয় আমার আবার সুন্দরের প্রয়োজন আছে? আমি এমনি এত সুন্দর। আসলে তুই বললি তাই আমি জিজ্ঞেস করলাম। এটা অদ্ভুত পুকুর না, এটা তো কখনো শুনিনি আমি, তাই। আচ্ছা আচ্ছা, আমি তো তাই ভাবছি, তুমি তো এমনি এত সুন্দর। তবে বৌমনি, দুটোর বেশি ডুব কিন্তু ওখানে দেওয়া যায় না। আরে আরে রাখ তো, আমি কি যাবো নাকি ওখানে, তুই যে আমাকে এত কিছু বলছিস। তবে সেদিন শিউলি লতার বাড়ি থেকে বেরিয়েই আর বাড়ি না গিয়ে সে চলে যায় সেই পুকুরের খোঁজ করতে। সে তো আগে আগে ঠিকই করে রেখেছিল সে আজ পুকুরে যাবেই ও ডুব দিয়েই আসবে। ও, এই সেই পুকুর। একবার জমিদার বাবু ফিরুক, তাকে আমি ছাড়বো না। সে তো গ্রামের জমিদার, সে তো ঠিকই জানতো এত বড় একটা পুকুর রয়েছে। আজ তো এই যে পুকুরে আমাকে ডুব দিতেই হবে। আর দুটো ডুবে কি হবে? আমি অনেক ডুব দেব, তাহলে আমি আরও অনেক বেশি সুন্দর হয়ে যাব। এই গ্রাম না, আমি এই পুরো দেশের মধ্যে সব থেকে বেশি সুন্দরী হব। শিউলি আর কোনো কিছু চিন্তা না করেই সে পুকুরে নেমে একবারে অনেক কয়েকটা ডুব দিয়ে বসে। আরে আরে আরে, একটা হয়ে গেল আমার। এত সুন্দর চুল, এত সুন্দর গায়ের রং, একটু কি হয়ে গেল? আমার হাত পা এরকম নীল হলো কেন? সেদিন শিউলি তার লোভ সামলাতে না পেরে অত্যাধিক ডুব দেওয়াতে তার সমস্ত রূপ নষ্ট হয়ে যায়। এরপর শিউলি যখন গ্রামে ফিরতে থাকে, তাকে দেখে সবাই দৌড়াদৌড়ি। কে কোথায় আছো? পালাও পালাও, পেতনি পেতনি নেমে এসেছে। আরে, আমাকে কেউ চিনতেই পারছে না, আমি এত কুৎসিত হয়ে গেছি, আমি এখন কি করব? শিউলি বাড়ি ফিরেই দেখে জমিদার বাবু চলে এসেছেন। তুমি চলে এসেছো? আমার হিরের হার নিশ্চয়ই এনেছো। দেখো না আমার কি হয়ে গেছে, কি অবস্থা দেখো তো। আমি কেন যে পুকুরে গেলাম, দেখো তো আমার কি হয়ে গেছে। এই এই, তুই কোথায় গেলি? বেরো বেরো এখান থেকে, বেরো। এই, ভালো ভালো যাবি নাকি এখনই তান্ত্রিক ডেকে তোকে বদলে পড়বো? সেদিন জমিদার বাবু শিউলিকে চিনতে না পেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শিউলি আর কোনো উপায় না পেয়ে এক গাছের ডালে থাকা শুরু করে। এর কিছুদিন পর হঠাৎ সবাই লক্ষ্য করে এক পেতনি গাছের ডালে বসে রয়েছে, কিন্তু কেউ দেখে না সেই মুহূর্তে একটা বাচ্চা রাস্তা পার করছিল, আর উল্টো দিক দিয়ে এক গাড়িও ভীষণ জোরে আসছে। শিউলি ছুটে গিয়ে সে বাচ্চাটাকে রক্ষা করে। এরপর শিউলি সবাইকে তার দুঃখের কথা খুলে বলে। তখন হঠাৎ করেই শিউলি তার আগের রূপ ফিরে পায়। ঠিক সেই সময় শিউলি যে সাধু বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই সাধু বাবা সেখানে এসে উপস্থিত হন। দেখো, একদিন তোমার অহংকার তোমার পতনের কারণ হয়েছিল, আর আজ তোমার প্রায়শ্চিত্ত তোমাকে আবার সেই আগের রূপ ফিরিয়ে দিয়েছে। এখন তুমি বুঝতে পেরেছো বাহ্যিক সৌন্দর্য কোনো সৌন্দর্য নয়, আসল সৌন্দর্য মানুষের মনের ভেতরে থাকে।